আমরা সমযোজী বন্ধন সম্পর্কে একটু পড়ব। সমযোজী বন্ধনে আমরা দেখেছি, আগেও পড়েছি, যে দুটো পরমাণুর মধ্যে, বিশেষ করে দুটি অধাতব পরমাণু যদি হয়, ওই অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন জোড় সমানভাবে ব্যবহৃত হয়ে এই সমযোজী বন্ধন গঠিত হয়। যদি এক জোড়া ইলেকট্রন জোড় ব্যবহৃত হয় তাহলে সমযোজী এক বন্ধন তৈরি হয়। যদি দু জোড়া ইলেকট্রন জোড় ব্যবহৃত হয় তাহলে সমযোজী দ্বিবন্ধন গঠিত হয়। যদি তিন জোড়া ইলেকট্রন জোড় ব্যবহৃত হয় তাহলে সমযোজী ত্রিবন্ধন গঠিত হয়। দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক তিনটে বন্ধন হতে পারে। দুটো পরমাণু সর্বাধিক তিনটে বন্ধন দ্বারা যুক্ত হতে পারে, তার থেকে বেশি বন্ধন দ্বারা যুক্ত হতে পারে না। ঠিক আছে? তো এই এক বন্ধন, সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন, এই বন্ধনগুলোকে অন্যরকম ভাবে আমরা বলতে পারি সিগমা আর পাই। সিগমা বন্ধন আর পাই বন্ধন, এটা কি, কখন সিগমা বন্ধন গঠিত হয় আর কখন পাই বন্ধন গঠিত হয়? এই সিগমা বন্ধন আর পাই বন্ধন সমযোজী বন্ধনেরই প্রকারভেদ। এই সমযোজী বন্ধনকে দুটো ভাগে ভাঙা যেতে পারে, একটাকে বলা হচ্ছে সিগমা বন্ধন আর একটাকে বলা হয় পাই বন্ধন। এটা কখন তৈরি হয়? সিগমা বন্ধন আমরা জানি যে যখনই এক জোড়া ইলেকট্রন জোড় দুটো পরমাণুর মধ্যে সমানভাবে ব্যবহৃত হচ্ছে, তার মানেই হচ্ছে কি দুটো পরমাণুর পারমাণবিক কক্ষকের মধ্যে অভিলেপন হয়। কারণ ইলেকট্রন থাকে কক্ষকে। কক্ষক কি? কক্ষক হলো যে পরমাণুর যে অংশে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সেই অঞ্চলটিকে বলা হয় কক্ষক। এখন দুটি কক্ষকের মধ্যে অভিলেপন হওয়ার ফলেই কিন্তু এই সমযোজী বন্ধন গঠিত হয়। মানে অভিলেপনের যে ওয়েটা, কিভাবে অভিলেপনটা হচ্ছে, তার উপর ডিপেন্ড করে সিগমা বন্ধন পাই বন্ধন গঠিত হয়। দুটো কক্ষকের মধ্যে, দুটো পারমাণবিক কক্ষকের মধ্যে যদি মুখোমুখি অভিলেপন হয়, হেড অন ওভারল্যাপ, ঠিক আছে, মুখোমুখি অভিলেপনটাকে বলা হয় হেড অন ওভারল্যাপ। মুখোমুখি অভিলেপন যদি হয়, সেক্ষেত্রে যে সমযোজী বন্ধনটা গঠিত হয় তাকে বলা হয় সিগমা বন্ধন। আর এই অভিলেপনটা যদি পাশাপাশি অভিলেপন হয়, সাইড ওয়াইজ ওভারল্যাপ, পাশাপাশি অভিলেপন যদি হয়, তখন এই গঠিত সমযোজী বন্ধনকে বলা হয় পাই বন্ধন। ঠিক আছে? এখন বলা বাহুল্য যে এই যে মুখোমুখি অভিলেপন যখন হয় দুটো কক্ষকের মধ্যে, তখন ওদের মধ্যে অভিলেপনের বিস্তারটা বেশি হয়, এক্সটেন্ট অফ ওভারল্যাপটা বেশি হয়। কারণ মুখোমুখি ওভারল্যাপ হলে ওভারল্যাপটা খুব বিস্তৃতভাবে হতে পারে। দুটো কক্ষক পরস্পরের সঙ্গে বিস্তৃতভাবে অভিলেপিত হতে পারে, যেটা পাশাপাশি অভিলেপনের ক্ষেত্রে যেটা সম্ভব নয়। আর সেই কারণেই মুখোমুখি অভিলেপনের ফলে যে সিগমা বন্ধন গঠিত হয়, সেই সিগমা বন্ধনটি অপেক্ষাকৃত বেশি শক্তিশালী হয়ে থাকে। আর পাশাপাশি বন্ধন অভিলেপনের ফলে যে পাই বন্ধন গঠিত হয়, সেই পাই বন্ধনটি অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির হয়ে থাকে। এটাই হচ্ছে কারণ যে সিগমা বন্ধন অনেক বেশি স্ট্রং, পাই বন্ধন অনেকটা উইক। এই কারণে যে মলিকুলগুলোতে শুধুমাত্র সিগমা বন্ধন থাকে, সেই মলিকুলগুলোর বন্ধন শক্তিটা বেশি হয়, আর তারা সাধারণত মানে ইনঅ্যাক্টিভ হয়, সহজে রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করতে চায় না, কারণ ওদের বন্ধনগুলোকে ভাঙতে গেলে অনেক বেশি পরিমাণ শক্তি দিতে হয়। কিন্তু যে মলিকুলগুলোতে পাই বন্ধন আছে, সেই মলিকুলগুলোতে অল্প পরিমাণ শক্তি প্রয়োগ করলেই কিন্তু বন্ধনটা ভেঙে যায় এবং খুব সহজেই ওই অণুটা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে। সেই কারণে পাই বন্ধন থাকলে সেই অণুটি অপেক্ষাকৃত বেশি সক্রিয় প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে? তাহলে আমরা এগুলোই ডায়াগ্রামের মাধ্যমে দেখবো যে কিভাবে পাই বন্ধন, কিভাবে সিগমা বন্ধন গঠিত হচ্ছে। তাহলে এখানে আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে একটা 1s অরবিটাল, এটা একটা 1s অরবিটাল, এটা 1s কক্ষক, পারমাণবিক কক্ষক। ঠিক আছে? আর এইটা হচ্ছে আরেকটা যদি 1s কক্ষক হয়, হ্যাঁ, বা অন্য কক্ষক হতে পারে। ঠিক আছে? মানে 1s না হয়ে যদি এটা আমরা 2p কক্ষক নিই, 2px কি 2py তাও হবে। এবং এটা আমি নিচ্ছি 2px কক্ষক, এই যে এটা 2px কক্ষক। তাহলে এই 1s এর সঙ্গে 2ps এর যদি অভিলেপনটা হয়, তাহলে এই অভিলেপনটা এটা কিন্তু মুখ
মুখোমুখি অভিলেপন, হেড অন ওভারল্যাপ, ঠিক আছে, হেড অন ওভারল্যাপ হবে, হ্যাঁ, দিয়ে এই যে হেড অন ওভারল্যাপ হবে, দিয়ে এইভাবে কিন্তু অভিলেপনের ফলে এই বন্ধনটা তৈরি হবে, এই যে এইরকম 1s এর সাথে কিন্তু এইভাবে 2px এর অভিলেপন হওয়ার ফলে এই যে অরবিটালটা, এটা যে সিগমা বন্ধনটা তৈরি হলো, এটা কিন্তু সিগমা বন্ড। কি বন্ড এটা? সিগমা বন্ড। আর এই যে ওভারল্যাপটা, এই ওভারল্যাপটা হচ্ছে হেড অন ওভারল্যাপ, মুখোমুখি অভিলেপন, বাংলায় যেটাকে বলা হয় হেড অন ওভারল্যাপ, মুখোমুখি অভিলেপন। আর এর ফলে কিন্তু তৈরি হচ্ছে সিগমা বন্ড, এই যে বন্ডটা তৈরি হচ্ছে এটা কিন্তু সিগমা বন্ড। আবার 2px এর সঙ্গে 2px এর হতে পারে, এটা একটা 2px অরবিটাল, x অ্যাক্সিস y অ্যাক্সিস, এটা আরেকটা 2px অরবিটাল, ঠিক আছে। এই দুটো 2px অরবিটালের মধ্যে যদি মুখোমুখি অভিলেপন হয় তাহলে আমরা দেখতে পাবো যে এইভাবে হবে অভিলেপনটা, এই দুটো 2px অভিলেপনের ফলে কিন্তু এই একটা সিগমা বন্ড ফর্মেশন হয়ে গেল, হ্যাঁ, মুখোমুখি অভিলেপনের ফলে এই একটা সিগমা বন্ড ফর্মেশন হয়ে গেল। এখানে কি এক্সটেন্ট অফ ওভারল্যাপটা কি বেশি, বেশি বিস্তৃত ভাবে ওভারল্যাপটা হতে পারছে, সেই জন্য এই বন্ডটাও খুব স্ট্রং, সিগমা বন্ড কিন্তু খুব স্ট্রং। আর এগুলোকে বলা হয় বিশুদ্ধ পারমাণবিক কক্ষক, এই যে 1s 2px 2px এগুলো হচ্ছে বিশুদ্ধ পারমাণবিক কক্ষক। আবার সংকর কক্ষকের সঙ্গেও কিন্তু বিশুদ্ধ পারমাণবিক কক্ষকের মুখোমুখি অভিলেপন হতে পারে। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি, যেমন এটা ধরে নাও, এটা হচ্ছে sp3, এটা ধরুন sp3 একটা হাইব্রিড অরবিটাল, এটা হচ্ছে একটা sp3 সংকর কক্ষক, হাইব্রিড অরবিটাল, sp3 সংকর কক্ষক। এর সাথে 1s এর বা px এর হয়তো pz এর যে কোনো একটা অরবিটালের হয়তো মুখোমুখি অভিলেপন হচ্ছে, 2px এর ধরলাম মুখোমুখি অভিলেপন, sp3 সংকর কক্ষকের সাথে 2px একটা, এটা হচ্ছে বিশুদ্ধ পারমাণবিক কক্ষক 2px, এটা হলো একটা সংকর কক্ষক sp3, মানে একটা s অরবিটালের সাথে তিনটে p অরবিটাল মিক্সিং হয়ে চারটে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়, চারটে sp3 সংকর কক্ষক তৈরি হয়। ওই sp3 সংকর কক্ষকের চারটের মধ্যে যে কোনো একটা সংকর কক্ষকের সাথে px পারমাণবিক কক্ষকের অভিলেপন হচ্ছে, দিয়ে এইটা তৈরি হবে, সিগমা বন্ড তৈরি হবে, আমরা দেখতে পাবো যে সিগমা বন্ড ফর্মেশন হবে। যদি আমরা এভাবে দেখি, এটা হচ্ছে sp3 এর লোবটা, এটা px এর লোবটা, আর এইটা হয়ে যাবে সিগমা বন্ড, এটা সিগমা বন্ড ফর্মেশন হবে এইভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো বিশুদ্ধ পারমাণবিক কক্ষকের মধ্যে মুখোমুখি অভিলেপন হতে পারে, যে সিগমা বন্ড ফর্মেশন হয়। আর একটা বিশুদ্ধ একটা সংকর কক্ষকের মধ্যেও কিন্তু মুখোমুখি অভিলেপন হতে পারে, যে সিগমা বন্ড ফর্মেশন হয়। আর এখানে এক্সটেন্ট অফ ওভারল্যাপটা বেশি বলে এই বন্ডটা অপেক্ষাকৃত বেশি শক্তিশালী হয়। আর এই কারণেই যে সমস্ত মলিকিউলের সিগমা বন্ডের সংখ্যাটা বেশি থাকে, বা সিগমা বন্ড অনলি সিগমা বন্ড থাকে, শুধুমাত্র সিগমা বন্ড থাকে, সেই সমস্ত মলিকিউলগুলো সাধারণত একটু ইনঅ্যাক্টিভ প্রকৃতির হয়, সহজে রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করতে চায় না। যেমন মিথেন CH4, এখানে চারটেই সিগমা বন্ড, এই যে চারটেই সিগমা বন্ড CH4, এই কারণে এটা একটু সম্পৃক্ত প্রকৃতি বলা হয়, সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় একে, সহজে রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়া করে, ঠিক আছে। এই হচ্ছে সিগমা বন্ড। আর পাই বন্ডের ক্ষেত্রে কি হয়, পাই বন্ডের ক্ষেত্রে ওভারল্যাপটা পাশাপাশি হয়ে থাকে, পাশাপাশি ওভারল্যাপ হয়ে থাকে। দুটো পারমাণবিক কক্ষকের মধ্যে, দুটো বিশুদ্ধ পারমাণবিক কক্ষকের মধ্যে যদি পাশাপাশি ওভারল্যাপ হয়, সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়, তখন সেক্ষেত্রে সেটাকে বলা হয় পাই বন্ড, ঠিক আছে। কারণ এক্ষেত্রে এক্সটেন্ট অফ ওভারল্যাপটা, অভিলেপনের যে বিস্তারটা সেটা অনেক কম হয়ে থাকে। আর অভিলেপনের বিস্তারটা কম হওয়ার জন্যই এক্ষেত্রে ওভারল্যাপের যে বিস্তারটা কম হওয়ার জন্য বন্ডটা একটু উইক হয়। আর এই বন্ডটা উইক হওয়ার জন্যই কিন্তু এই সমস্ত কম্পাউন্ডগুলো একটু বেশি অ্যাক্টিভ হয়, সহজেই রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে।
একটা কথা মনে রাখতে হবে যে বিশুদ্ধ পারমাণবিক কক্ষ কি একমাত্র পাই বন্ড তৈরি করতে পারে। কোনো সংকর কক্ষক কোনোদিন পাই বন্ড ফর্মেশন করতে পারে না। শুধুমাত্র বিশুদ্ধ কক্ষকের মধ্যে যদি অভিলেপন হয় সেক্ষেত্রে একমাত্র পাই বন্ড ফর্মেশন হয়। আর এক্ষেত্রে পাশাপাশি অভিলেপনটা হয়, সাইড ওয়াইজ ওভারল্যাপ। যেমন আমি দেখাচ্ছি, ধরে নাও এটা হলো পি ওয়াই, 2p y অরবিটাল এক্স ওয়াই, আর এখানে আরেকটা 2p y অরবিটাল, এটা আরেকটা 2p y অরবিটাল, এটাও x এটা y। তাহলে দুটো 2p y অরবিটাল পাশাপাশি ওভারল্যাপ করবে, এইভাবে পাশাপাশি ওভারল্যাপ করবে। এই যে এই পাশাপাশি ওভারল্যাপ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটেন্ট অফ ওভারল্যাপটা কিন্তু বেশি হচ্ছে না, কম হচ্ছে। পাশাপাশি পাশাপাশি অভিলেপন, পাশাপাশি অভিলেপন, এক্সটেন্ট অফ ওভারল্যাপ কম। ঠিক আছে, এটাকে বলা হয় সাইড ওয়াইজ ওভারল্যাপ, সাইড ওয়াইজ ওভারল্যাপ, এক্সটেন্টটা ওভারল্যাপটা কম। আর এই কারণেই উইকার, এটা কিন্তু উইকার দেন সিগমা বন্ড। সিগমা বন্ডের থেকে এই বন্ডটা কিন্তু উইকার, দুর্বল। ঠিক আছে, আর এক্ষেত্রে দুটোই কিন্তু বিশুদ্ধ পারমাণবিক কক্ষক হতে হবে, বিশুদ্ধ না হলে কিন্তু হবে না। একটা যদি সংকরক কক্ষক হয় আর একটা যদি বিশুদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু পাই বন্ড ফর্মেশন হবে না। দুটো পারমাণবিক কক্ষককেই কিন্তু বিশুদ্ধ হতে হবে। এই হচ্ছে সিগমা বন্ড এবং পাই বন্ডের মধ্যে পার্থক্য। আর যেমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ইথিলিন C2H4, এটা যদি স্ট্রাকচারটা আমরা দেখি, এটা হলো ইথিলিনের স্ট্রাকচার, এগুলো আমরা শঙ্করায়নের সবই পড়বো। ঠিক আছে, এটা ইথিলিনের স্ট্রাকচার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা সিগমা আর এটা হচ্ছে পাই। যদি একটা ডাবল বন্ড থাকে, ডাবল বন্ডের মধ্যে সর্বদাই একটা সিগমা হবে আর একটা পাই হবে। আবার অ্যাসিটিলিনের ক্ষেত্রে C2H2 অ্যাসিটিলিন, এক্ষেত্রে দুটো কার্বনের মধ্যে ত্রিবন্ধন থাকে, সমযোজী ত্রিবন্ধন। সমযোজী ত্রিবন্ধন থাকলে একটা সিগমা আর এই দুটো হচ্ছে পাই, দুটি পাই। ঠিক আছে, মানে একাধিক যদি বন্ধন থাকে, দুটো পরমাণুর মধ্যে যদি একাধিক সমযোজী বন্ধন থাকে তাহলে একটা বন্ধন সর্বদা সিগমা হবে আর বাকি বন্ধনগুলি পাই হবে। একটা সিগমা হবে, বাকিগুলো পাই হবে। যেমন এখানে দুটো বন্ধন আছে, একটা সিগমা একটা পাই। এখানে তিনটে বন্ধন আছে, ত্রিবন্ধন আছে, একটা সিগমা দুটো পাই। পাইয়ের সংখ্যাটা একাধিক হতে পারে কিন্তু সিগমা সর্বদা একটাই হবে। ঠিক আছে, আর একটাই সিঙ্গেল বন্ড থাকলে শুধু সিগমা হবে। যেমন এখানে যদি বলা হয় যে এই টোটাল গঠনটাতে কটা সিগমা বন্ড আছে কটা পাই বন্ড আছে, তাহলে এগুলো সব সিগমা, এটা সিগমা এটা সিগমা, যেহেতু এক বন্ধন তাহলে 1 2 3 4 5, তাহলে 5টি সিগমা ও একটি পাই বন্ধন বর্তমান, 5টি সিগমা একটা পাই বর্তমান। এখানে যদি বলা হয় তাহলে দেখো এটা একটা সিগমা এটা একটা সিগমা, একটা দুটো তিনটে সিগমা আছে এখানে আর দুটো পাই আছে, ও দুটি পাই বর্তমান, তিনটে সিগমা দুটো পাই বর্তমান। এইভাবে কিন্তু ক্যালকুলেশন গুলো করতে হয় সিগমা পাইয়ের। এই হচ্ছে সিগমা বন্ড এন্ড পাই বন্ড। তাহলে আমরা দেখলাম যে পাই বন্ধন যদি কোনো মলিকুলে থাকে তাহলে সেই বন্ধনটা তুলনামূলকভাবে সক্রিয় হয়, রাসায়নিক বিক্রিয়াতে খুব সহজেই অংশগ্রহণ করতে পারে। ওগুলোকে অসম্পৃক্ত যৌগ বলা হয়। মানে এই ইথিলিন অসম্পৃক্ত যৌগ, অ্যাসিটিলিন অসম্পৃক্ত যৌগ, এরা খুব সহজেই দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। যেখানে মিথেন কিন্তু দ্রুত বিক্রিয়া করবে না, কারণ মিথেনে কোনো পাই বন্ধন নেই, চারটেই সিগমা বন্ধন। ঠিক আছে।